হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসাইন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস পড়তেছি। তো বর্তমান করোনা ক্রাইসিসে দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ। সেক্ষেত্রে কোনো কোচিং সেন্টারই তাদের কার্যক্রম অফলাইনে চালু করতে পারে নাই। তো কিছু কোচিং সেন্টার তাদের কার্যক্রম অনলাইনে চালু করেছে। মাশাআল্লাহ, এটা খুব ভালো উদ্যোগ। আশা করি তারা ভালো কিছু করবে। কিন্তু অনলাইন চালু করার পরে আমরা আরো কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। যে প্রবলেমগুলো হলো, নাম্বার 1 প্রবলেম, বাংলাদেশে নেটওয়ার্ক প্রবলেম আছে। সুতরাং এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। 2 নাম্বার প্রবলেম, সেটা হচ্ছে আমরা অনলাইনে কোচিং করার ফলে আমরা অফলাইনে করলে যেভাবে পার্সোনালি ভাইয়াদেরকে প্রবলেমগুলো বলে নিজেদের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারতাম, সেইভাবে আমরা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আর থার্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা অনলাইনে যারা কোচিং করতেছি তাদের মধ্যে অনেকেই আছে অনলাইন কোচিং এর সাথে ওরিয়েন্টেড না। আর আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে কোচিং এ ভর্তি হলাম না, সেটা অনলাইন দেখেই। অনলাইনে যেহেতু আমরা বুঝবো না, সেক্ষেত্রে অনেকে কোচিং এ ভর্তি হয় না, কিংবা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য কিছু গাইডলাইন। আর সেই গাইডলাইন গুলো অবশ্যই তোমাদের করা প্রশ্ন থেকে। ইনশাআল্লাহ তোমাদের করা প্রশ্নগুলোর আনসার আমি এই ভিডিওতে পরপর দিয়ে দিব। তো চলো কোশ্চেন গুলো আলোচনা করা যাক। তো প্রথম কথায় যে কোশ্চেনটা আসলে আসে, সেটা হচ্ছে ভাইয়া কত পয়েন্ট আমি পেলে মেডিকেল প্রিপারেশন নিব। মানে নাম্বার 1 প্রবলেম হচ্ছে পয়েন্ট। তো পয়েন্টের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে যেহেতু এবার জেএসসি এবং এসএসসি এই দুইটা পরীক্ষার যে পয়েন্ট তোমরা পেয়েছো, ওইটার এভারেজ করে তোমাদেরকে এইচএসসি তে পয়েন্ট দেওয়া হবে। এটা রিসেন্টলি ঘোষণা এসেছে। তো তোমাদের ঢাবি ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা তাদের পরীক্ষায় 20 মার্কস পয়েন্টের জন্য রাখছে। সুতরাং মেডিকেল যে পয়েন্টের জন্য কোনো মার্কস রাখবে না, সেটা কিন্তু না। মেডিকেলের জন্য পয়েন্ট কনসিডার করা হবে। সুতরাং তোমাদেরকে অবশ্যই তোমাদের পয়েন্টটা বিবেচনায় রাখতে হবে প্রিপারেশন নেওয়ার আগে থেকেই। তো সেক্ষেত্রে তোমরা যারা এসএসসি তে A+ পাইছো, প্লাস তোমাদের এইচএসসি রেজাল্টটা, অর্থাৎ যেটা তোমাকে জেএসসি এবং এসএসসি এভারেজ করে তোমাকে মার্কস দেওয়া হবে আর পয়েন্ট দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি যদি টোটাল, তো দুইটা মিলে তো 10, তো তোমাকে দুইটা 10-এর মধ্যে তোমাকে এসএসসি তে মার্কস 5 লাগবে। এসএসসি 5, অথবা তোমার এসএসসি তে 5 না হলেও এইচএসসি তে টোটাল কথা হচ্ছে দুইটার একটাতে অবশ্যই 5 লাগবে। আর একটাতে হচ্ছে তুমি যদি এইচএসসি 4.80 মানে হচ্ছে 4.80 এর উপরে পেতে হবে, তাহলে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে তখন আমি সেটাকে বলবো যে আসলে তুমি রাইট ওয়েতে আছো। সেক্ষেত্রে তোমার রিস্ক থাকবে না। আর তোমাদের যাদের পয়েন্ট এখানে বোর্ডে উল্লেখিত পয়েন্টের চেয়ে কম আছে, তাদেরকে বলবো যে ভাইয়া তোমরা কষ্ট করে মেডিকেলের প্রিপারেশন না নিয়ে তোমরা ভার্সিটির প্রিপারেশন নাও। কেননা মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পয়েন্টটা আসলে অবশ্যই কনসিডার করা হয়। তোমাকে অবশ্যই এক্ষেত্রে মার্কস গুলো গেইন করতে হবে, না হলে তোমার জন্য এটা খুবই রিস্ক হয়ে যাবে। তো এইবার চলে যাওয়া যাক দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আমি তো বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি, আমি কোন বিষয়ে কোন বইটা ফলো করব। অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বই নিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে প্রত্যেক বছরই কোচিং সেন্টার গুলোতে একই রাইটারের বই ফলো করা হয়। যেমন হচ্ছে আমরা যদি উদ্ভিদ বিজ্ঞানের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আবুল হাসান স্যারের বইটা ফলো করা হয়। অফকোর্স আবুল হাসান স্যার, তোমরা কিন্তু মনে রাখবে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই ফলো করবা। তারপর প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ জুওলজি, সেই ক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে মেইনলি যে কোনো একটা বই। আর হচ্ছে তোমাকে কিছু বাড়তি ইনফরমেশন অবশ্যই তোমাকে রাখতে হবে, যেহেতু মেডিকেল একটা ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভালো কিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো জিওলজির ক্ষেত্রে তুমি যে মেইন বই হিসেবে পড়বা, সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বইটা তুমি মেইন বই হিসেবে পড়বা। প্লাস তুমি যে বাড়তি ইনফরমেশন গুলো আছে, সেগুলো আলিম স্যারের যে বইটা আছে ওইটা থেকে কালেক্ট করতে পারো। নতুবা তুমি যদি কোচিং এ ভর্তি হয়ে থাকো, তো কোচিং থেকে আসলে অবশ্যই কিছু সাপ্লিমেন্টারি বুকস দেওয়া হয়, যেমন হচ্ছে কিছু শীট দিতে পারে। সেক্ষেত্রে ওই শীট কিংবা বইয়ের মধ্যে তোমার কিছু বাড়তি ইনফরমেশন গুলো লেখা থাকে। তো তুমি ওই ইনফরমেশন গুলো ওই শীট কিংবা কোচিং এর বই থেকে তুমি তোমার মেইন বই মানে হচ্ছে গাজী আজমল স্যারের বই অ্যাড করে নিতে পারো।
সেক্ষেত্রে তোমার পড়তে অনেক সুবিধা হবে। তো এবার আসা যাক ফিজিক্স বই নিয়ে, অর্থাৎ পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান বইয়ের ক্ষেত্রে আসলে পদার্থবিজ্ঞান যে কোশ্চেন গুলো আসে সেগুলো আসলে অনেক ইজি। তোমার বেসিক যদি ভালো থাকে তুমি আসলে ইজিলি আনসার করতে পারো। আর অবশ্যই আরো ভালো করার জন্য ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তুমি যে বইটা ফলো করতে পারো, আমি যেটা ফলো করছি পার্সোনালি সেটা হচ্ছে আমি রিসার্চ স্যারের বইটা। তো যেটা বললাম ফিজিক্সের জন্য আমি রিসার্চ স্যারের বইটা ফলো করবা। তো এবার আসা যাক কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি আসলে কোচিং সেন্টার সবগুলোতে প্রায় দেখলাম যে হাজারিনাক স্যারের বইটা ফলো করে। তো কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা হাজারিনাক স্যারের বইটা ফলো করতে পারবা, আসলে এটাই করা উচিত। আর ইংলিশ জিকে নিয়ে একটা কমন কোশ্চেন থাকেই যে ভাইয়া আসলে ইংলিশ তো পড়তেছি, জিকে তো পড়তেছি, কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। আসলে স্যাটিসফ্যাকশন তুমি নিজে যদি এক্সাম দিতে থাকো সেক্ষেত্রে পাবা না, কিন্তু মেডিকেল কোশ্চেনে কিন্তু এত কঠিন কোশ্চেন আসলে দেয় না, খুবই ইজি কোশ্চেন দেয় এবং প্রিভিয়াস কোশ্চেন গুলো তারা বেশি রিপিট করে। তো জিকে ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো, তুমি অবশ্যই একটা বই তো রাখবা। সেই ক্ষেত্রে তুমি যে জিকের কোনো একটা বই রাখতে চাও সেটা হচ্ছে তোমরা যারা কোচিং এ ভর্তি হয়েছো, তো কোচিং থেকে একটা জিকে বই অবশ্যই দিবে তোমাকে, তো তুমি ওই জিকে বইটা ফলো করতে পারো। তারপর যদি তুমি যদি কোচিং এ ভর্তি না হও তাহলে সেক্ষেত্রে তোমাকে আমি ভাইয়া সাজেস্ট করবো যে তুমি MP3 বইটা নিতে পারো। ওইটা কোশ্চেন জন্য অনেক ভালো। আসলে বিগত বছরে আসা অনেকগুলো কোশ্চেন ওই বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তুমি ওই বইটা ফলো করতে পারো। আর ইংলিশের কথা যদি বলি সেই ক্ষেত্রে একই কথা, কোচিং থেকে যে বইটা দিছে ওইটা ফলো করতে পারো, নতবা তোমরা যদি কোচিং এ যদি ভর্তি না হও সেই ক্ষেত্রে তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ওই বইটা থেকে যে প্র্যাকটিস যে পার্টটা আছে ওইটা থেকে ডেইলি তুমি প্র্যাকটিস করে যেতে পারো। ভাইয়া এবার আসা যাক 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া জিকে ইংলিশ আমি কিভাবে পড়বো। আসলে বাসায় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু কোচিং এর গাইডলাইনটা একটু কম, সেক্ষেত্রে অবশ্যই এই কোশ্চেনটা আরো বেশি করে আসে যে ভাইয়া জিকে ইংলিশটা আসলে কিভাবে পড়বো। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে জিকে ইংলিশ। তো জিকে ইংলিশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিই তারা গ্রুপিয়াল সাবজেক্ট গুলো খুবই ভালো করে প্রিপারেশন নিই, কিন্তু জিকে ইংলিশে একটু ঢিল দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমাদেরকে রেজাল্টের সময় হচ্ছে কিছু পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়। তো জিকে ইংলিশ হচ্ছে এমন একটা বিষয়, তোমাকে গ্রুপিয়াল সাবজেক্ট তোমাকে চান্স পাইয়ে দেবে, কিন্তু জিকে ইংলিশ তোমাকে ঠিক করে দেবে তুমি এক্স্যাক্টলি কোন মেডিকেলে তুমি চান্স পাবা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে জিকে ইংলিশ তুমি যে চান্স পাবা অর্থাৎ তোমার মেরিটটাকে সামনের দিকে নিয়ে যাবে। তো তোমাকে অবশ্যই জিকে ইংলিশ ভালো করে প্রিপেয়ার্ড হতে হবে এই বিষয়গুলোতে। তো জিকের ক্ষেত্রে ভাইয়া যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কোচিং থেকে যে বইটা দেয়, অর্থাৎ আমরা যদি রেটিনাতে কোচিং করি তাহলে রেটিনা ডাইজেস্ট দেয়, জানি ডাইজেস্ট বইটা খুবই ভালো। আর যদি তোমরা কোচিং এ ভর্তি না হও বা হচ্ছে যারা উন্মেষ কিংবা অন্যান্য কোচিং সেন্টারতে ভর্তি হয়েছে সেখানেও কোচিং সেন্টার থেকে কিছু না একটা হলো জিকে বই প্রোভাইড করে। তো তোমরা কোচিং থেকে যে বইটা দেওয়া হলো সেটা অবশ্যই তোমরা ফলো করতে পারো, ওইটা খুবই ভালো। সবগুলো কোচিং সেন্টার থেকে দেওয়া হয়। তো জিকে পড়ার ক্ষেত্রে তোমরা যেটা ফলো, আচ্ছা যারা কোচিং এ ভর্তি হও না তাদের ক্ষেত্রে তো বললামই MP3 পড়তে পারো। তো আচ্ছা তুমি বই নিলা, বইয়ের ব্যাপারটা গেল, পড়বা কিভাবে? পড়বা হচ্ছে জিকে যে কোনো একটা টপিক নিয়ে বসবা, তারপর টপিকটা নিয়ে গত 10 বছরে মেডিকেলে কি কি কোশ্চেন আসছে ওই কোশ্চেন গুলো অবশ্যই দেখে নিবা, খুব ভালো করে দেখে নিবা, কারণ বিগত বছরের কোশ্চেন থেকে মেডিকেলে আবার পুনরাবৃত্তি হয়। তো আরেকটা বিষয় খেয়াল রাখবা অবশ্যই জিকের ক্ষেত্রে BCS যে কোশ্চেন গুলো ওইগুলা খুবই ইম্পর্টেন্ট বিগত 10 বছর। আর যদি তোমার অ্যাবিলিটি আরো বেশি থাকে সেক্ষেত্রে তুমি বিগত 15 বছরের কোশ্চেন গুলো দেখতে পারো। BCS এর কোশ্চেন গুলো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো আরো বেশি করে পড়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে আসলে খুবই আসে BCS কোশ্চেন গুলো, তো এক্ষেত্রে তুমি এটা রাখতে পারো। এরপর তুমি পড়বা ঢাবি তো ডি ইউনিটে অনেকগুলো কোশ্চেন আসে, তুমি ওই কোশ্চেন গুলো দেখতে পারো, বিগত 5 কিংবা 10 বছরের কোশ্চেন গুলো দেখতে পারো। সো এই ক্ষেত্রে জিকে তোমার আর বেশি কিছু লাগবে বলে আমার মনে হয় না। জিকে এই কোশ্চেন গুলোর মধ্যে আসলে চলে আসে, জিকে কোশ্চেনটা খুবই ইজি হয়, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই, খুব স্মুথলি নিজের প্রিপারেশনটা নিতে থাকো।
তো এবার আসা যাক ইংলিশ কিভাবে পড়বো ভাই। ইংলিশ পড়ার ক্ষেত্রে কোচিং থেকে যে বুকটা প্রোভাইড করে ওইটা নিতে পারো, অথবা আমি যে বইটার কথা বললাম অর্থাৎ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ওই বইটাও নিতে পারো। যে কোনো একটা বই নিলাম, নেওয়ার পর তুমি যে টপিকটা আজকে পড়বা ওই টপিকের পেজটা খুলবা। খোলার পরে যে কোশ্চেন গুলো বিগত বছরে আসছে ওইগুলা প্রথমে দেখবা মানে হচ্ছে শুধু তুমি যে কোশ্চেনটা পড়লা আর আনসার কোনটা ওইটা দেখে নিলা তা কিন্তু না। তোমাকে অবশ্যই আরো ভালো করে অ্যানালাইজ করতে হবে। লাইক তোমাকে দেখতে হবে যে 4টা অপশনের মধ্যে একটা অপশন তো আনসার, বাকিগুলা কেন আনসার হলো না। অ্যাকচুয়ালি আমাদের সময় এরকম একটা কোশ্চেন আসছিল যে ওইটা প্রিভিয়াস মেডিকেল এক্সাম আসছে প্লাস আমাদের সময় আসছে, এবং আমাদের সময় যে আসছে সেই ক্ষেত্রে যে আমি যে কোশ্চেনটা রেটিনা ডাইজেস্টে পড়ছিলাম ওইটাতে একটা তো আনসার ছিল, বাকি 3টা তো ভুল অপশন ছিল। ভুল অপশনের মধ্যে একটা অপশনে এমন ছিল যে তারা এটাকে মডিফাই করে আমাদের মেডিকেল পরীক্ষায় দিয়ে দিল, মানে হচ্ছে মডিফাই করার ফলে ওটা কিন্তু রাইট আনসার হয়ে গেছে। আর রেটিনা ডাইজেস্টে যেটা রাইট আনসার ছিল ওইটাকে হচ্ছে মডিফাই করে ভুল করে দিছে। তো এখন কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যে কোশ্চেনটা প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে, কিন্তু অপশন গুলো আসলে কিছুটা মডিফাই করে দিছে। সেক্ষেত্রে তোমাকে বলবো যে ভাইয়া অবশ্যই ইংলিশ যে কোশ্চেন গুলো পড়বা, প্র্যাকটিস করবা, ওইগুলো অবশ্যই 4টা অপশনই অ্যানালাইজ করে ভালো করে বুঝে পড়বা। তো এক্ষেত্রে তুমি মেডিকেল বললাম, মেডিকেল প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বা 10 ইয়ারের, আর ঢাবি পড়বা, ঢাবিতে যে 10 ইয়ার প্রিভিয়াস কোশ্চেন আসছে ওইগুলো পড়বা, আর জাবি পড়বা মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন গুলো পড়বা। এই 3টা যদি তুমি ফলো করতে পারো, এক্ষেত্রে বিসিএস তেমনটা পড়তে হবে না, বিসিএস পড়তে হবে না, শুধু মেডিকেল, ঢাবি এবং জাবি এই 3টা ইউনিভার্সিটি তুমি গত 10 বছরে আসা কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমার ইংলিশ পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার যাওয়া যাক 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া আমি ডেইলি কিভাবে পড়বো, প্রতিদিনের পড়া কিভাবে শেষ করবো। ডেইলি লেসন। তো ডেইলি পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে রেগুলার তোমাকে পড়তে হবে। এমন হতে হবে না যে তুমি আজকে সারাদিন পড়লা কিন্তু পরবর্তী 3 দিন তুমি বই ধরলা না। এই ক্ষেত্রে বলবো যে ভাইয়া মেডিকেল প্রিপারেশন তোমার জন্য না। এইরকম রেগুলারিটি মেনটেন করা আসলে মেডিকেল পরবর্তী লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আসলে প্রত্যেক প্রফেশনে আমি মনে করি যে রেগুলারিটি মেনটেন করা উচিত। তো আসা যাক পয়েন্টে। তোমরা কোশ্চেনটা হলো যে ডেইলি কিভাবে পড়বো। ডেইলি পড়ার ক্ষেত্রে ধরো তুমি আজকে প্রাণীবিজ্ঞান পড়তে বসলা, একটা চ্যাপ্টার নিলা, ধরো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়তে বসলাম। সেক্ষেত্রে তুমি প্রথমবার ভালো করে দাগিয়ে তুমি চ্যাপ্টারটা শেষ দিলা। সেক্ষেত্রে তোমার অনেক বেশি টাইম লাগবে, 2 থেকে 3 ঘন্টা তো অবশ্যই লাগতে পারে। যদি তুমি প্রথমবার পড়তেছো, অবশ্যই প্রথমবার না, কারণ হচ্ছে তুমি এইচএসসি তে পড়ে আসছো, তো মেডিকেলের পড়া যেহেতু ভিন্ন, তোমার কাছে আসলে প্রথমবারই মনে হবে, যেটা আমার কাছেও মনে হয়েছে। তো প্রথমবার পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমার অনেক বেশি টাইম লাগবে। অবশ্যই দাগিয়ে পড়বা, কারণ দাগিয়ে পড়লে তোমার পরীক্ষায় যদি তুমি এই লাইন রিলেটেড কোনো ওয়ার্ড দেখো, সেক্ষেত্রে তোমার মাইন্ড হচ্ছে অটোমেটিক্যালি ধরে নিতে পারে যে এই লাইনটা আমি দাগিয়েছিলাম এবং এই আনসারটা এটা, অর্থাৎ তুমি আনসারটা ইজিলি করে দিতে পারলা। সুতরাং দাগিয়ে পড়বা। তো একবার পড়া হলে তুমি সেকেন্ড টাইম ওই চ্যাপ্টারটা আবার রিভাইজ দিবা। সেক্ষেত্রে তোমার 2 ঘন্টা লাগবে না, সেক্ষেত্রে তোমার 1 ঘন্টার কাছাকাছি লাগতে পারে। তো ধরো তুমি এখন 2 থেকে 3 ঘন্টা তো প্রথমবার পড়লা, এরপর 1 ঘন্টা লাগলো, মানে 4 ঘন্টা পড়া শেষ। এরপরে যদি তুমি আবার রিভাইজ দেওয়া হইয়া, তখন আমি বলবো যে তোমার মাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগবে ওই চ্যাপ্টারটা রিভাইজ দিতে। তো আমি বলবো তুমি আবার মানে হচ্ছে তৃতীয়বার আবার পড়ো, সেক্ষেত্রে তোমার খুবই কম টাইম লাগবে। এবং তুমি যদি ডেইলি এভাবে একটা চ্যাপ্টার পড়ো, সেক্ষেত্রে তুমি উইকলি যে টেস্টগুলো আছে ওইগুলাতে যখন তুমি পড়তে বসবা, ওই চ্যাপ্টারটা তুমি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে পারবা, রিভাইজ দিতে পারবা। তো এবার যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হলো ভাইয়া কোশ্চেন কিভাবে সলভ করব। তো তুমি যদি ডেইলি আমি যেভাবে বলছি যে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবা, সেভাবে পড়ার পরেও মনে করো যে তোমার আরো অ্যাবিলিটি আছে, আমি মনে করি অবশ্যই অ্যাবিলিটি থাকার দরকার। কারণ হচ্ছে তুমি একটা বড় লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে একটু পরিশ্রম তো বেশি করতেই হবে। তো তুমি ডেইলি যেভাবে শেষ করলা সেভাবে শেষ করার পর যদি আরো বেশি পড়তে ভালো লাগে, দেন তুমি বাজার থেকে রয়্যাল গাইড নামে মেডিকেল প্রিপারেশনের গাইড বের হয় এবং সেগুলো সাবজেক্ট ওয়াইজ বের হয়। তুমি বায়োলজি এবং রসায়ন এবং
পদার্থবিজ্ঞান, এই 3টা গাইড তুমি রয়্যাল গাইড সিরিজের গাইড নিতে পারো। আর জিকে ইংলিশের কথা তো আগেই বলেছি কিভাবে কোশ্চেন সলভ করবা। তো তুমি রয়্যাল গাইড নিলা এবং তুমি ডেইলি ওই চ্যাপ্টারটা তোমার পড়া শেষ হলে তুমি রয়্যাল গাইড থেকে ওই চ্যাপ্টারটা খুলে তুমি যে কোশ্চেনগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে ওই কোশ্চেনগুলো তুমি আনসার করার পরে তুমি সলিউশন দেখে মিলাইলা এবং তোমার যে কোশ্চেনগুলো ভুল হলো সেগুলো নেগেটিভ মার্কিং দিয়ে তুমি কত পেলা নিজেকে নিজেই জাজ করলা। তো তুমি যে কোশ্চেনটা ভুল করলা, যে কোশ্চেনগুলো ভুল করলা ওই কোশ্চেনগুলো আমি বলবো একটি খাতায় আলাদা করে নোট করে রাখো। আসলে আমি নিজেও একই কাজ করেছিলাম, যে কোশ্চেনগুলো ডেইলি ভুল করতাম সেগুলো একটি নোট খাতায় নোট করে রাখতাম। তো কোশ্চেন তো নোট করবা না, বলবো যে কোশ্চেনের নিচে যে ব্যাখ্যাগুলো সুন্দর করে দেওয়া আছে ওইগুলা তুমি নোট করে রাখবা। এতে হয় কি, তুমি যখন পরীক্ষা দিতে যাবা তার আগে তুমি তোমার গত 2 থেকে 3 মাসে করা ভুলগুলো তুমি ইনস্ট্যান্টলি দেখে যেতে পারবা এবং তুমি তোমার ভুলগুলো পরীক্ষার হলে গিয়ে আর করলা না। এবার আসলে নেক্সট কোশ্চেনটা হলো পড়তে বসলে পড়া হয় না, তার কারণ হচ্ছে টেনশন, মানে হচ্ছে টেনশনে পড়া হয় না। টেনশন তো এক্ষেত্রে বলবো ভাইয়া, তুমি যত বেশি পড়া থেকে দূরে থাকবা তত বেশি তোমার টেনশন বাড়তেই থাকবে। তুমি যদি কোনোদিন পড়তে না বসো, দেখবা যে তুমি এর পরের দিনে পড়তে বসছো না। আসলে কেন বসছো না, তুমি তোমার মনে হচ্ছে যে তুমি ওই টপিকটা ওই দিনে ছিল, তুমি ওই দিন তো পড়া নাই, ওই দিন ডিলে দিছো, এখন আজকে যদি পড়তে বসো আজকেও তুমি ওটা পড়তে পারবা না। এইভাবে করতে করতে তোমার একটা উইক চলে যায় কিন্তু ওই পড়াটা তোমার হয় না, মানে হচ্ছে তোমার সিলেবাস থেকে ওই টপিকটা ঝরে যায়, তুমি পড়তেই পারো না। তো এই ক্ষেত্রে বলবো তোমার এটা করার কারণে, ডিলে দেওয়ার কারণে হচ্ছে তোমার টেনশনটা বেড়ে যাচ্ছে। তো এর সলিউশন হচ্ছে তুমি ডেইলি কোচিং থেকে যে একটা রুটিন দেয় অথবা তুমি নিজের জন্য নিজে যে রুটিনটা বানাও ওইটা তুমি খুব স্ট্রিক্টলি ফলো করবা এবং ডেইলি যে তোমার করণীয়গুলো আছে ওইগুলো স্ট্রিক্টলি পালন করবা। তো এটা করার ক্ষেত্রে তুমি কখনোই এটার টেনশন আনবা না যে আমার তো এখনো অনেক বড় সিলেবাস বাকি, আমি কি আজকে এইটুকু করলে কি আমার আসলে ফুল সিলেবাস কভার হবে, ওইটা তুমি কখনো টেনশন করবা না। তোমার টেনশনের বিষয় হচ্ছে তুমি আজকে যেই টপিকটা তোমার আজকের রুটিনে আছে ওইটা তুমি শেষ করতে পারতেছো কিনা। অর্থাৎ তুমি আজকের যে রুটিনটা আছে আজকের রুটিনটাই তুমি শেষ করার জন্য টেনশন করো। দেন আজকের রুটিনটা তুমি যদি শেষ করতে পারো দেন তুমি কালকেরটা শেষ করলা, এভাবে ডেইলি শেষ করতে করতে দেখবা যে তোমার আসলে আলটিমেটলি পুরা কোর্সটাই আসলে শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে তোমার টেনশন খুবই কম হবে, যত দিন যাবে তোমার টেনশন কমতে থাকবে। আর যদি তুমি কোনোদিন ডিলে দাও আস্তে আস্তে তোমার ডিলে বাড়তেই থাকবে এবং ডিলের সাথে টেনশনটাও বাড়তে থাকবে। তো বলবো ভাইয়া তোমরা আসলে রেগুলারিটি মেনটেন করো, তাহলে আসলে তোমাদের মধ্যে কোনো টেনশন কাজ করবে না এবং ভালো একটা তোমরা প্রিপারেশন নিতে পারবা এবং ভালো একটা মেডিকেলে চান্স পেয়ে যেতে পারবা ইনশাল্লাহ। এবার আসা যাক নেক্সট কোশ্চেনটা আসলে খুবই একটা কমন কোশ্চেন। সেটা হচ্ছে আসলে ভাই মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমাকে ডেইলি কয় ঘন্টা পড়তে হবে। ডেইলি কয় ঘন্টা পড়া, এই কোশ্চেনটা আসলে করা উচিত না। আসলে এই ক্ষেত্রে আমি সলিউশনটা বলবো যে তুমি যদি আমি আগে যে কোশ্চেনগুলোর আনসার দিয়ে আসছি ওই গাইডলাইনগুলো তুমি মেনে চলো, সেক্ষেত্রে তোমার মাথায় এই কোশ্চেনটা কখনো অ্যারাইজ করবে না যে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমাকে কয় ঘন্টা পড়তে হবে। আমি নিজের এক্সপিরিয়েন্স যদি বলি সেক্ষেত্রে আমি কোনো দিনই এই কথা মাথায় আনতাম না যে অমুকে অত ঘন্টা পড়ে কিন্তু আমি কেন এত কম পড়ি। আসলে আমি কখনো এটা মাথায় আনতাম না, আমার মাথায় থাকতো সবসময় ডেইলির পড়াটা আমি ডেইলি শেষ করতে পারতেছি কিনা। আর কোনোদিন যদি কোনো একটা ইনসিডেন্টলি আমি কোনো একটা কোনো একটা টপিক যদি বাদ দিয়ে যায় সেক্ষেত্রে আমার উইকলি যে এক্সামটা আছে ওইটার আগে আমি ওই টপিকটা শেষ করে দেন আমি রিভাইজ দিই। তো তোমরাও আসলে একই কাজ করতে পারো, উইকে তোমরা যতগুলো টপিক ডিলে দিয়ে আসছো ওইগুলা উইকেন্ডে এসে তুমি সেগুলা ক্লিয়ার করতে পারো, সেগুলা কনসেপ্টগুলো আবার ক্লিয়ার করতে পারো, ভালো করে পড়তে পারো। তো আসলে কোশ্চেনটা হচ্ছে ডেইলি কয় ঘন্টা পড়তে হবে। তুমি যদি তোমার রেগুলারিটি মেনটেন করে ডেইলি রুটিন ওয়াইজ তুমি তোমার প্রিপারেশনটা শেষ করতে পারো তখন তোমার কখনো এটা মনে হবে না যে আমি কি আসলে মেডিকেলের চান্স পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পড়ালেখা করতেছি, এটা তোমার মাথায় কখনো আসবে না। সো আমি বলবো তুমি রেগুলারিটি মেনটেন করো এবং নিজের প্রিপারেশনকে পূর্ণতা দান করো, ইনশাল্লাহ চান্স তোমারই হবে।